আরমান মায়াকে এমনভাবে কিস করতে শুরু করে যে মায়ার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়, যেন পুরো রাগটা মায়ার ঠোঁটের উপরে ঝেড়ছে। কিন্তু মায়া কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ সহ্য করে নাই। এরপর ওরা মত্ত হয়ে যায় সেই আদিম খেলায়, যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এতে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু আরমানের রাগ, যা মায়ার শরীরের উপর দিয়ে বয়ে গেল। মায়া হাসি মুখে সবকিছু সহ্য করছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল, তারপরও সে তার মুখে তার ব্যথা প্রকাশ করতে দিচ্ছিল না। আরমান সারাটা রাত মায়ের সাথে কাটায়। সকালবেলা আরমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপরে মায়া ওয়াশরুমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ভিতরে যেতেই মায়ের সমস্ত যন্ত্রণা এবং কষ্ট তার চোখের অশ্রু হয়ে ঝরতে থাকে। মুখের উপরে হাত চাপা দিয়ে নীরবে কান্নায় ভেঙে পড়ে। ঝর্ণার জল তার শরীরে পড়ছিল, তার শরীর লাল এবং নীল চিহ্ন ছিল, যা বোঝায় যে আরমান কতটা নিষ্ঠুরভাবে তাকে আশ্রয় খেয়েছে। তার শরীর থেকে বেশি আত্মায় ব্যথা লেগেছে। মায়া তার কণ্ঠস্বর চাপা দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে ব্যথাযুক্ত শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরমান পোশাক পরে রেডি হয়ে নিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে সে তার কোট থেকে একটা চেক বের করে মায়ের কাছে এসে চেকটি মায়ের দিকে ছুঁড়ে দেয়। এই ধরো তোমার রাতের সেবার মূল্য। মায়া নিজের ভিতরে কষ্ট লুকিয়ে নির্লজ্জভাবে চেকটা তুলে নিয়ে তাকায়। চেকে লেখার পরিমাণ দেখে মায়ের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আরমানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার। পরিমাণ দেখে মনে হচ্ছে আপনি আমার সার্ভিস খুব পছন্দ করেছেন। অবশ্যই আবার আসবেন। আরমান মায়ার চুলের মুঠো ধরে একটু কাছে নিয়ে আসে। এতে মায়া ব্যথা পায় কিন্তু মুখে প্রকাশ করে না। আরমান রাগে দাঁত কিরমির করে বলে, প্রশ্নই আসে না। এই আরমান শাহরিয়ার একবার যে জিনিস ব্যবহার করে তাতে দ্বিতীয়বার আর হাত দেয় না। মায়া একটু মন খারাপের ভান করে, ওহ, এর মানে আমি আর আপনার সাথে রাত কাটানোর সুযোগ পাবো না। সমস্যা নেই, আপনি না হলে অন্য কোনো মোটা পার্টি ঠিকই পেয়ে যাব। শহরে এমন লোকের অভাব নেই। যাই হোক, আজ রাতে আমার আরেকজন ব্যবসায়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তার জন্য প্রস্তুতি হতে হবে, একটি সুন্দর পোশাক কিনতে হবে, তারপরে অনেক প্রস্তুতি হতে হবে। আমি ব্যস্ত। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস্টার আরমান শাহরিয়ার। এই বলে মায়া চেক নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। আজ রাতে অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট। মায়ার এইসব কথা শুনে আরমান অবাক হয়ে গেল। কেন জানি ওর খুব রাগ হচ্ছিল। এতে আরমান কনফিউজ হয়ে বিরক্ত নিয়ে মনে মনে বলে, ও সারা শহরের মানুষ নিয়ে রাত কাটাক, তাতে তোর কে? এইভাবে আরমান সেখান থেকে সোজা তার অফিসের জন্য রওনা দেয়। ক্লাব ছাড়ার পর মায়া সোজা হাসপাতালে যায়। তার ফোনে অনেক মিসড কল ছিল। মায়া তাড়াহুড়ো করে একজন ডক্টরের কেবিনে ঢুকে যায়। মায়াকে দেখে ডক্টর বলেন, আরে আপনি এসেছেন। আমরা আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি আমাদের ফোন ধরলেন না। ক্ষমা চেয়ে মায়া খানিকটা নার্ভাস কণ্ঠে বলল, আমি দুঃখিত ডক্টর, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ডক্টরবাবু, উনি কেমন আছে? ডক্টর মায়াকে বললেন, আসলে গত রাতে ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বারবার আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আপনাকে এতবার ফোন করেছি। ডক্টরের কথা শুনে মায়ের হৃৎপিণ্ড হঠাৎ থেমে যায়। এখন কেমন আছেন ডক্টর? ডক্টর মায়াকে শান্ত করে উত্তর দিলেন, উনি এখন ভালো আছে, চিন্তা করবেন না। এ কথা শুনে মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ডক্টর মায়াকে বললেন, ওনার কেমোথেরাপি শুরু করতে হবে। উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছে। আমি আপনাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে চাই না। আমরা জানি তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি কি নিশ্চিত যে আপনি এত টাকা খরচ করতে চান? কথাটা শুনে মায়ের চোখে পানি চলে আসে। ডক্টর কি বলছেন এইসব? ওনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি ওনাকে হারাতে চাই না। ডক্টর মায়াকে শান্ত করে বলেন, আমি বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, উপরেওয়ালা আর উপরে ভরসা করুন। ওনার কেমোথেরাপি শুরু করতে সময় হয়ে গেছে। আপনি বিলটা জমা দিন। আর হ্যাঁ, ওনার কিন্তু অনেক দামি ওষুধপত্র লাগবে, তাই সবসময় টাকা রেডি রাখবেন। মায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথাটা একটু নেড়ে বলল, হ্যাঁ ডক্টর সাহেব, চিন্তা করবেন না, আপনি শুধু চিকিৎসা শুরু করুন, আমি সব খরচ বহন করব। এই কথা শুনে ডক্টর মৃদু হেসে মাথা নাড়েন। মায়া হাসপাতালের একটি ওয়ার্ডে যায়। সেখানে একজন লোককে শুয়ে থাকতে দেখা যায়।
ওনাকে বেশ প্রাণহীন দেখাচ্ছিল। মাথায় কোনো চুল নেই, জামা পরানো না থাকলে শরীরে সব হাড় গোনা যাবে। ওনাকে দেখতে অবিকল একটা মৃতদেহর মতো। এই অবস্থায় লোকটিকে দেখে মায়ের খুব কষ্ট পাচ্ছিল, কারণ সেই লোকটি আর কেউই নয়, তার জন্মদাতা পিতা, যিনি ক্যান্সারের সাথে লড়াই করছিল। ধীরে ধীরে ক্যান্সারের কারণে তার শরীরে সমস্ত ফাঁকা হয়ে গেছে। মায়া তার সাহস জোগাড় করে এবং তার বাবার বেডের কাছে এগিয়ে যায়। হাসির আড়ালে তার মুখে দুঃখ লুকিয়ে রাখে। বিছানায় নির্জীব শুয়ে থাকা লোকটি মায়াকে দেখে যেন তার শরীরে প্রাণ ফিরে আসে, চোখ চকচকে করে ওঠে। সে হাত এগিয়ে দিয়ে মায়াকে কাছে আসতে ইশারা করে। মায়া কাছে এসে লোকটির হাত ধরে বেডের কাছে চেয়ারে বসে। পাপা, কেমন আছো তুমি? জানো, আজ আমি ডক্টরের সাথে দেখা করেছি। ডক্টর কি বলেছে জানো? তিনি বললেন যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আগের মতো। লোকটি জানতেন মায়া তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। সে যে অবস্থায় আছে সেখান থেকে শুধু মৃত্যুর দিকেই যেতে পারে, জীবনে বেঁচে থাকার দিকে নয়। তবুও মায়া তাকে উৎসাহ দিচ্ছিল। উনি জানতেন মায়া খুব কষ্ট পাচ্ছে, আর সেই কষ্ট তার হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। বাবা তো তাই সবই বোঝেন। উনি নিজের জন্য নয়, তার মেয়ের জন্য চিন্তায় ছিলেন। মায়া দেখতে খুব সুন্দর এবং নিষ্পাপ ছিল। জানেন না উনি না। থাকলে ওনার মেয়ে এই দুনিয়ায় কিভাবে বাঁচবে। ওনার নাম আশরাফ তালুকদার। মধ্যবিত্ত পরিবারের মানুষ তিনি। ওনার বাবা অর্থাৎ মায়ের দাদা এবং আরমানের দাদা ছিলেন স্কুলের বন্ধু। অনেক আগেই তারা দুজন, মায়া আর আরমানের বিয়ে ঠিক করে রেখেছিল। আরমানের পরিবার জোর করেই মায়াকে আরমানের সাথে বিয়ে দিয়েছিল, আর আরমান বিয়ে করে নিলেও তা মানতে রাজি ছিল না, যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা দেওয়া হয়েছিল। মায়াকে ওদের বাড়িতে আনতে দেওয়ায়নি, এই বলে যে ওই মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আরমানের দাদা জানতেন মায়া ভালো মেয়ে, আর আরমানও কেমন ছেলে তা তিনি ভালোই জানতেন। তাই ওনার মনে হয়েছিল মায়াই একমাত্র আরমানকে সামলাতে পারবে। আরমানের দাদার শেষ ইচ্ছা হিসাবে চেয়েছিল দুজনের বিয়ে হোক। দাদার ইমোশনাল ব্ল্যাকমেইল এর মধ্যে আরমানের দাদার শেষ ইচ্ছা হিসাবে চেয়েছিল দুজনের বিয়ে হোক। দাদা ইমোশনাল ব্ল্যাকমেইলে বাধ্য হয়ে আরমান মায়াকে বিয়ে করে নেয়, কিন্তু তারপরে মায়ার মুখও দেখতে চায়নি। বিয়ের কিছু মাস পরই আরমানের দাদা মারা যায়। বর্তমান। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না মামুনি। আমি জানি আমার হাতে বেশি সময় নেই। পৃথিবীর কোনো চিকিৎসাই আমাকে সারিয়ে তুলতে পারবে না। আমি আমার জীবন নিয়ে চিন্তিত নই, আমি তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আমাকে এত দামি হাসপাতালে ভর্তি করিয়েছো আমার চিকিৎসার জন্য, কিন্তু এখন তার খরচ তুমি কিভাবে বহন করবে? তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আমি এই হাসপাতালে মরতে চাই না। মায়ার সাথে সাথে তার বাবাকে বাধা দিয়ে বলল, বাবা থামো তুমি। তোমাকে কতবার বলেছি এমন ফালতু কথা বলবে না। তোমার কিচ্ছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। ডক্টর আমাকে বলেছে সে তোমার উপরে নতুন ওষুধ ব্যবহার করেছে, যেহেতু আস্তে আস্তে কাজও করেছে, এবং তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিশ্বাস করো। এত টাকার ব্যবস্থা করছো কোথা থেকে তুমি? কিছু ভুল কাজ। এই কথা বলতে মায়া তাড়াতাড়ি উত্তর দেয়, না বাবা, আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। এই চাকরির ভিত্তিতে তোমার চিকিৎসার জন্য লোন নিয়েছি। তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর আমরা দুজন বাড়িতে যাব। আশরাফ একটু দুঃখী হয়ে যায়। মায়া তার পাপাকে দুঃখী দেখতে পারে না। সে তার পাপার হাতে হালকা চুমু খেয়ে বলে, বাবা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আশরাফ হালকা হেসে মায়াকে মাথায় হাত বুলিয়ে দেয়। বাবাকে এমন নিষ্প্রাণ অবস্থায় দেখে মায়ের খুব কষ্ট হয়। আল্লাহই জানে তাকে নিয়ে কি খেলা খেলছে। ছোটবেলায় তার মা ছিনিয়ে নিয়ে গেছে, বিয়েটাও ভেঙে গেছে। এখন তার বাবাই তার শেষ ভরসা। আল্লাহ তাআলা এখনও তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং ওর বাবাকে বাঁচানোর জন্য নিজের কতটা মূল্যবান জিনিস হারিয়েছে তা একমাত্র ওই জানে। মায়া মনে মনে বলে, আম সরি বাবা, আমি কি করছি তা বলতে পারবো না, তবে তোমার জীবন বাঁচাতে আমি যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত। আমি জানি আমি যা করছি তা খুবই অন্যায়। যে রাস্তায় আমি নেমেছি এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে, এবং আমি কখনোই এর থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আমিও তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। পাপাকে
খাবার ও ওষুধ দেওয়ার পর মায়া তার বাড়িতে ফিরে আসে। প্রথমেই সে একটা পেন কিলার খেয়ে নেয়, কারণ তার শরীরে প্রচুর ব্যথা হচ্ছিল। আর হবেই বা না কেন, আরমান তো পুরো পশুর মতো ব্যবহার করেছে ওকে। ব্যথানাশক ওষুধ খাওয়ার পর মায়া হালকা কিছু খায় এবং তারপর বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ক্লান্ত এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাতে মায়া রেডি হয়ে ক্লাবে পৌঁছালে ক্লাবের মালিক মায়াকে তার কাছে ডাকে। মায়া ক্লাবের মালিকের কাছে পৌঁছালে বলল, স্যার, আমাকে আপনি ডেকেছিলেন? ক্লাবের মালিক মায়ার দিকে তাকিয়ে বললেন, আরে মায়া, তুমি এসেছো, ভালোই হলো। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তোমার ফোনের ঠিকানা পাঠিয়েছি। আজ রাতে তোমাকে ওখানে যেতে হবে। মায়া ঠিকানা দেখে সাথে সাথে অবাক চোখে তাকায়। শাহরিয়ার ম্যানশন। ক্লাবের মালিক একটু উত্তেজিত হয়ে বললেন, জানো, তোমার সার্ভিস তার এত ভালো লেগেছে যে তোমাকে পুরো 1 মাসের জন্য ভাড়া করে নিয়েছে। তুমি তো লটারি জিতেছো মায়া, অভিনন্দন। এখন তুমি টাকার পুকুরে গোসল করবে। মায়া যেন আকাশ থেকে পড়ল, কারণ সে এটা মোটেও আশা করেনি। মায়াকে অবাক হতে দেখে লোকটি বলল, কি অবাক হচ্ছ খুব, তাই তো? হওয়ারই কথা। মায়া যেন নিজের হুঁশ ফিরে পেল। স্যার, 1 মাস খুব বেশি হয়ে গেল না? ক্লাবের মালিক চোখ ঘুরিয়ে বললেন, তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? মেয়েরা এই সুযোগের জন্যই মুখিয়ে থাকে, আর তুমি এত ভালো সুযোগ পেয়েও খুশি নও? যাও, তাড়াতাড়ি ওই অ্যাড্রেসে চলে যাও। আমি ওনার থেকে টাকা নিয়েছি। এখন তোমাকে যেতে হবে, না হলে আমার ব্যবসা লাঠে উঠে যাবে। লোকটির কথা শোনার পর মায়া শুধু মাথা নাড়ালো। সে তখনও বিভ্রান্ত এবং অবাক ছিল, কিন্তু তার অর্থের প্রয়োজন মেটানোর জন্য তাকে এই কাজটি করতেই হচ্ছে। মায়া মনে মনে বলে, জানি না আমার ভাগ্যে আর কি কি আছে। গল্প জগতে আমি সম্পূর্ণ নতুন, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালোবাসি, ভালোবাসার জন্য। আপন মানুষের যত্ন নিন, নিজের মানুষকে ভালোবাসুন।